আমরা আমাদের গত ভিডিওতে দেখেছিলাম যে 5 জন মানুষ ঠিক কত রকমভাবে তিনটা চেয়ারে বসতে পারে 5p3। এখন যেমন এটা যদি 1 নম্বর চেয়ার হয়, এটা হচ্ছে 2 নম্বর চেয়ার, আর এটা হচ্ছে 3 নম্বর চেয়ার। আমরা বললাম যে 1 নম্বর চেয়ারের ক্ষেত্রে আমরা 5 জন মানুষকে বসাতে পারি, কারণ এখানে কেউ বসে নেই। তাহলে সেখানে শুধু 4 জন মানুষ বাকি থাকবে, তো আমরা 4 জন ভিন্ন মানুষকে 2 নম্বর চেয়ারে বসাতে পারবো, আর 3 জন মানুষ বাকি থাকবে যাদেরকে আমরা 3 নম্বর চেয়ারে বসাবো। সুতরাং মোট বিন্যাস সংখ্যা, অর্থাৎ মানুষগুলো চেয়ারে যে সকল ভিন্ন ভিন্ন উপায়ে বসতে পারে, যদি আমরা বসার ক্রমিকটাকে বিবেচনা করি, অর্থাৎ তারা কে কোন চেয়ারে বসেছে, তাহলে এটা হবে 5 গুণ 4 গুণ 3। এটাকে চিন্তা করে দেখার আরেকটা উপায় আছে, 5 গুণ 4 গুণ 3, এটাও সেই একই জিনিস হবে। এটা সমান হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 বাই কত, বাই 2 গুণ 1 এটা, এবং 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে একই জিনিস। এখন এখানে 2 কোথা থেকে আসে? 5 আর 3-এর সাথে 2-এর কী সম্পর্ক? এ দুটোর মধ্যে পার্থক্যই বা কী? তো এটা হচ্ছে সেই একই জিনিস। এটা সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল। আর সাধারণত এভাবে আমরা বের করতে পারি যে 5টা বস্তু কতভাবে 3টা স্থানে নিজেদেরকে বিন্যস্ত করতে পারে। আর এক্ষেত্রে সাধারণত সূত্রটা হচ্ছে, আর আমরা এটা গত ভিডিওতে শিখিয়েছিলাম, আমি রংটা একটু বদলে নেই। এখন আমরা যদি n সংখ্যক বস্তুকে k সংখ্যক স্থানে বসাতে চাই, আর এখানে k কে n এর সমান অথবা n এর চেয়ে ছোট হতে হবে, এটাকে যে ছোট হতেই হবে এমনটা না, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি এটা n এর চেয়ে ছোট, নয়তো আমাদের এই সূত্রটা ভেঙে পড়তে পারে। আর এটা সমান n ফ্যাক্টোরিয়াল বাই n বিয়োগ k ফ্যাক্টোরিয়াল। আমার কাছে সবসময় এটা মুখস্থ করাটা অনেক কঠিন মনে হয়, বরং স্থানগুলো নিয়ে চিন্তা করা অনেক সহজ। যেমন যদি বলি যে 5 জন মানুষ অথবা 5টা বস্তু এখানে আছে, আর যখন এখানে একটা বস্তু আছে তো 4টা সম্ভাবনা বাকি থাকে, আর তারপর 3টা সম্ভাবনা বাকি থাকে। আমি n ফ্যাক্টোরিয়াল থেকে প্রথম k সংখ্যক পদকে নেই, অথবা এই ক্ষেত্রে আমি 5 ফ্যাক্টোরিয়ালের প্রথম 3টা পদকে নেই, যেমন 5 গুণ 4 গুণ 3। এভাবে আমি বিন্যাসকে নিয়ে চিন্তা করি। এখন ধরো এরা হচ্ছে মানুষ A B C D E, আর এরা হচ্ছে 5 জন মানুষ যারা এই চেয়ারগুলোতে বসবে। আর এটা অনেক ভালো যদি আমরা ABC বিন্যাসটাকে ACB বিন্যাস থেকে ভিন্ন বলে বিবেচনা করি। আবার বলছি, ABC বিন্যাসকে ACB বিন্যাস থেকে ভিন্ন বলে বিবেচনা করি, এবং BAC বিন্যাসটাকেও ভিন্ন বিবেচনা করি, এবং BCA বিন্যাসটাকেও ভিন্ন বিবেচনা করি। কারণ মনে রাখবে, আমরা যখন এটা করেছিলাম তখন আমরা তারা কে কোথায় বসেছে তা নিয়ে মাথা ঘামাতাম, আর এর আগের ভিডিওটাতে আমরা সব কিছু দুবার করে গুনেছিলাম, কারণ তখন A মানুষটা চেয়ার 1-এ বসেছে নাকি B মানুষটা চেয়ার 2-এ বসেছে সেটা নিয়ে চিন্তা করা লাগতো। আর এটা যদি উল্টে যেত তাহলে আমরা আরেকবার গুনতাম, তাই না? কিন্তু কি হতো যদি আমরা এটা নিয়ে মাথা ঘামাতাম না? কি হতো যদি আমরা যে কোনো চেয়ারে বসেছে সেটা নিয়ে চিন্তাই করতাম না? ধরো তখন আমরা শুধু জানতে চাই যে কয় রকমভাবে 5 জন মানুষ একসাথে বসতে পারে, অর্থাৎ A B আর C এর একসাথে বসাটাকে আমরা মোট একটা ঘটনা হিসেবে গুনে রাখতাম, কারণ কে কোন চেয়ারে বসেছে সেটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা শুধু দেখব কোন 3 জন মানুষ একসাথে বসেছে, অর্থাৎ বসে থাকা মানুষগুলো এই সেটের উপসেট। সুতরাং তখন প্রশ্নটা এটা হয় না যে মানুষগুলো কত রকম বিন্যাসে অথবা কত রকম উপায়ে বসতে পারে, বরং প্রশ্নটা তখন এটা হয় যে 5-এর একটা সেট থেকে 3-এর কয়টা উপসেট নেওয়া যেতে পারে। যা হোক, আর আমি জানি আমি একটু বেশ তাড়াহুড়োই করছি, কিন্তু আসলে এটাই হচ্ছে সমাবেশ। অর্থাৎ সমাবেশ হচ্ছে এমন একটা বিন্যাস যেখানে আমরা সাজানোর ক্রম নিয়ে মাথা ঘামাই না। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা যখন এই সূত্রটার সাহায্যে বিন্যাস বের করেছিলাম তখন আমরা গুনেছিলাম ABC, ACB, BAC এবং BCA। আরও দুটো বিন্যাস থাকার কথা, CAB আর CBA। আমরা এই 6টা ভিন্ন বিন্যাসগুলোর প্রতিটাকে আলাদা করে গুনেছিলাম। তবে সমাবেশের ক্ষেত্রে আমরা যেটা করব, এই দুটো বলতে গেলে একই সমাবেশ, কেননা আমরা ক্রম নিয়ে চিন্তা করছি না।
সুতরাং এ চেয়ারে বসা 3 জন ভিন্ন ভিন্ন মানুষের জন্য আমরা মোট 6টা ভিন্ন বিন্যাস গুণে রাখব যখন আমরা বিন্যাস করছি। অর্থাৎ আমরা যদি সমাবেশ চাই তাহলে আমরা এটাকে ভাগ করে দিব 3 জন মানুষকে 3টা চেয়ারে কয় রকম ভাবে বসানো যায় সে সংখ্যাটাকে দিয়ে, আর আমরা এখানে সেটাই করেছি। এখন 3 জন মানুষকে 3টা চেয়ারে কত রকম ভাবে বসানো যেতে পারে এটাও এক ধরনের বিন্যাসের সমস্যা। প্রথম চেয়ারে 3 জন ভিন্ন মানুষকে বসাতে পারো, দ্বিতীয় চেয়ারে 2 জন ভিন্ন মানুষকে বসাতে পারো, আর শেষ চেয়ারটাতে বসানোর মতো শুধু একজনই বাকি থাকে। এটা সমান 3 ফ্যাক্টোরিয়াল, যা হচ্ছে 6। এটা সমান 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে আমরা এর আগে বিন্যাস করেছিলাম আর তখন মানুষগুলো কত রকম ভিন্ন ক্রমে নিজেদেরকে সাজাতে পারে সেটা গুনেছিলাম, আর এখন বলছি যে মানুষগুলো কত রকমভাবে নিজেদেরকে সাজাতে পারে। তো এটা হবে স্থান সংখ্যা ফ্যাক্টোরিয়াল, কারণ আমাদের যদি 3টা স্থানে 3 জন মানুষ থাকে অথবা 3টা স্থানে 4 জন মানুষ থাকে, চতুর্থ স্থানে 4 জন, দ্বিতীয় স্থানে 3 জন, আর এভাবেই চলতে থাকে, তৃতীয় স্থানে 2 জন আর শেষ স্থানে 1 জন। তো স্থান সংখ্যা ফ্যাক্টোরিয়াল আসলে হচ্ছে যে আমরা কয়টা বিন্যাস গুনছি। যখন আমাদের কাছে একই মানুষ থাকে তখন তারা শুধু একই চেয়ারগুলোতে স্থান পরিবর্তন করছে। সুতরাং সমাবেশ বের করতে গেলে, অর্থাৎ আমরা যদি বলি কয়জন মানুষ, ধরি আমাদের কাছে 5 জন মানুষ আছে, তাহলে 3 জনের কয় রকম গ্রুপ করে তাদের বসানো যেতে পারে। আর এবার আমরা দুবারের বেশি করে গুনতে চাই না। আসলে আমি জানি না যে 6 বার একই জিনিস গোনাকে কি বলে। এখন আমরা যদি আমাদের সেই অতিরিক্ত গোনার সংখ্যা দিয়ে বিন্যাসকে ভাগ করে দেই, সেটা আর এটা একই ব্যাপার হবে। ভাগ আমরা শুধু 3 জন মানুষ কত রকমভাবে 3টা চেয়ারে নিজেদেরকে সাজাতে পারে সেটাকে, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আশা করি আমার কথা বুঝতে পারছো। হয়তো আমি অন্য ভিডিওতে আরও কিছু উদাহরণ করব, আর তোমাদের কাছে এটা বুঝতে বেশি কষ্ট হলে আমাকে অবশ্যই জানাবে। তো সাধারণত আমরা যদি বলি কত রকমভাবে n সংখ্যক বস্তুকে বাছাই করা যায়, অথবা সমাবেশের সংখ্যা, যেখানে আমাদের এই n সংখ্যক বস্তুকে বাছাই করা যায়, যেখানে r লেস দেন অর ইকুয়াল টু n হবে, অর্থাৎ r n এর চেয়ে ক্ষুদ্রতর বা এর সমান হবে, আর সংখ্যক স্থানে বসিয়ে ভাগ r ফ্যাক্টোরিয়াল। আমরা এই বাছাই করার উপায়ের সংখ্যাকে আর স্থানগুলো নিজেদের মধ্যে কতভাবে সাজানো যেতে পারে সে সংখ্যাটি দিয়ে ভাগ করে দিব, কারণ আমরা সেগুলোকে অতিরিক্ত হিসেবে বিবেচনা করতে চাই না। তো এখন আমরা যদি উপরে এই সূত্রটাতে ফিরে যাই, এখানে এটা কে ছিল, কিন্তু এখন আমরা বলছি এটা হচ্ছে r। তো এখানে বিন্যাসটা ছিল n ফ্যাক্টোরিয়াল বাই n বিয়োগ r ফ্যাক্টোরিয়াল, আর এখন আমরা সবটাকেই r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। তো এটা সমান, আমি এটা এখন লিখে ফেলি, এটাকে অনেক সময় লেখা হয় n চুজ r, আরেকভাবেও এটা লেখা যায় n চুজ r। এটাকে দ্বিপদী সহগ বলা হয় এবং আমরা এটার উপর একটা না কিছু অধ্যায় দেখব, কারণ এটা বহুপদী বিস্তার করার সময়ও দেখা দেয় যখন আমরা বহুপদীর বিভিন্ন পাওয়ার নিয়ে অঙ্ক করি। কিন্তু এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ভাগ n বিয়োগ r ফ্যাক্টোরিয়াল। তুমি এটা মুখস্থ করে রাখতে পারো, সেটা পরীক্ষা দেওয়ার সময় দ্রুত লেখায় সাহায্য করবে। তবে এটা কোথা থেকে এসেছে এটা বোঝাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই n ফ্যাক্টোরিয়াল বাই n বিয়োগ r ফ্যাক্টোরিয়াল, এটা শুধুমাত্র বিন্যাসটা। আর এটা কি? এটা হচ্ছে শুধু প্রথম r, তুমি এটাকে প্রথম rটা উৎপাদক ডাকতে পারো, অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালের সবচেয়ে বড় rটা উৎপাদক, এটা ব্যাস এতটুকুই বোঝায়। আর তারপর যখন আমরা এই সমাবেশগুলো করি তখন আমরা এটাকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই, কারণ আমরা এটাকে r সংখ্যক চেয়ারে মানুষগুলোকে কতভাবে সাজিয়ে বসানো যেতে পারে সে দিয়ে ভাগ করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা যদি জানতে চাই 5 জন মানুষ অথবা 5টা অক্ষর থেকে ভিন্ন কতগুলো 3 জনের গ্রুপ বাছাই করা যাবে, তাহলে এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল গুণ 5 বিয়োগ 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এটা হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে শুধু 6। আমরা এটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখি, ভাগ এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 গুণ 1। তো এখানে দেখো এটা হচ্ছে একটা বিন্যাস অংশ। এই পদটা এখানের সবচাইতে কম মানের দুটো উৎপাদককে বাদ দিয়ে ফেলে। আমরা পাই 5 গুণ 3, দুঃখিত, এখানে একটা 4 হবে, 5 গুণ 4 গুণ 3, যেটা হচ্ছে বিন্যাসের সংখ্যা।
আর তারপর আমরা এটাকে 6 দিয়ে ভাগ করি, কারণ আমরা প্রতিটা সমাবেশের জন্য 6টা করে বিন্যাস পাই। মনে হয় এটা তোমাদের একটু বিভ্রান্ত করে ফেলেছে, কিন্তু যাই হোক, আমরা পাই 5 গুণ 4 গুণ 3 ভাগ 6। আর এটা কি হয়? 5 গুণ 12 ভাগ 6, যার সমান হচ্ছে 5 গুণ 2। অর্থাৎ এখানে 5টার গ্রুপ থেকে 3টা করে জিনিস বাছাই করতে পারার 10 রকম সম্ভাবনা আছে। আগামী ভিডিওতে আবার দেখা হবে।